নির্দেশ অমান্য করে স্বজনদের প্রার্থী করেছে আওয়ামী লীগের এমপিরা, উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। দেশে ৬ মাস ধরে থাকছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ, বেশি মৃত্যু বয়স্ক শিশুর, মার্চের আগে টিকা নেয়ার পরামর্শ। ঈদ মৌসুমে সড়কে দুর্ঘটনা কমাতে বাড়তি ফিটনেসহীন গাড়ি বন্ধের পরামর্শ, সরকারি গাড়ি ব্যবহারের তাগিদ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটকাল, প্রচারে মুখর এফডিসি প্রাঙ্গণ, এবারও প্রতিদ্বন্দ্বিতা 2 প্যানেলে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তোমার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। নির্দেশনা অমান্য করে উপজেলার ভোটে পরিবারের সদস্যদের প্রার্থী করছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। এই তালিকায় আছে তাদের স্ত্রী, ছেলে মেয়ে থেকে শুরু করে ভাই ভাতিজা শ্যালকের নাম। অথচ এবারের নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল। টাঙ্গাইলের ধনবাড়িতে খালাতো ভাই হারুনুর রশিদ হীরাকে আবারও প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি আব্দুর রাজ্জাক। এর প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছে দলের একাংশ। মধুবর ইয়াকুব সাহেব এবং ধনবাড়ি তার আত্মীয় হীরা সাহেবকে মনোনয়ন দিয়েছেন এবং বলেন যেটা আমি মনোনয়ন দিলাম। মাদারীপুর সদরে ছেলেকে প্রার্থী করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। নাটোরের সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। আর নারায়ণগঞ্জ 1-এর এমপি গোলাম দস্তগীর গাজী প্রার্থী করেছেন ছেলে গাজী গোলাম মুর্তজা পাপ্পাকে। স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, পুরো এলাকাকে নিজের বলয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। এছাড়া বগুড়া, নোয়াখালী, মৌলভীবাজার, নরসিংদী, কুমিল্লা, মানিকগঞ্জ, পিরোজপুর সহ অন্তত 20 জেলায় নানা উপজেলায় প্রার্থী হচ্ছেন স্থানীয় সংসদ সদস্যের নিকটাত্মীয়রা। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। অথচ এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ করতে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। সংকীর্ণ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই রাজনীতি থেকে হারিয়ে যাবেন। পরিবারতন্ত্র প্রতিষ্ঠার ফলাফল কখনোই বৃহত্তর আঙ্গিকে ভালো হয় না। পরিবার পরিজন ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে নিজের বলয়কে শক্তিশালী করা, ভারী করার জন্য কোনো পায়তারা করে, সে বিষয়গুলো আওয়ামী লীগ নজরদারির ভিতরে নেবে। এর আগের নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে দাঁড়ালে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ক্ষমা করেছে দল। তবে এবার তৃণমূলের বিরোধ ঠেকাতে দেয়া হচ্ছে কঠোর হওয়ার হুঁশিয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দলের সবাইকে আমরা মাফ করে দিয়েছি। এখন যেহেতু নির্বাচনে, এখন আমরা কঠোর হয়েই দলের শৃঙ্খলা ঐক্যকে আমরা জোরদার করব। নির্বাচন নিয়ে একটা ভুল বুঝাবুঝি তো হয়েছে, আবার সবাইকে একই জায়গায় একই সাথে কাজ করবার একটা মানসিকতা তৈরি করবার জন্যে কি বলে গ্রাউন্ড ওয়ার্ক করা। প্রথম ধাপে 152 উপজেলা পরিষদে 8 মে এবং দ্বিতীয় ধাপে 161 উপজেলায় 21 মে ভোট নেবে নির্বাচন কমিশন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই, তাই এবার উপজেলা নির্বাচনও বর্জন করল বিএনপি। তবে দলটি যখন সিদ্ধান্ত জানিয়েছে, তখন প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ। দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি। তবে দলটি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে, তখন প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিবৃতিতে নির্বাচনে না যাওয়ার কারণ জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ কখনোই নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি রপ্ত করেনি, তাই তাদের অধীনে নির্বাচনে যাওয়ার যৌক্তিকতা নেই। এদের অধীনে যে নির্বাচন হয় না, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। সুতরাং যেই উপজেলা নির্বাচনে নতুন কিছু হবে,
এবং হওয়ার মতো কি পরিবর্তন হয়েছে মানুষের কাছে তো কিছুই, মানুষের সামনে কিছু আসে নাই। কারো মতিভ্রম হয়ে গেলে, যে দেশে কোনো নির্বাচন নাই, সেইখানে যদি কারো মতিভ্রম হয়, সেই যদি এখনও মনে করে একটা নির্বাচনে আশা তার মনে জেগে উঠেছে, তাহলে তার পার্টি গঠনতন্ত্র তো আছে, এটা কিক ইন করবে অটোমেটিকলি। বিএনপি নেতারা বলছেন এই সরকারের নির্বাচনী প্রহসনের অংশীদার আর হতে চান না তারা। এই তথাকথিত নির্বাচন কমিশনের অধীনে হবে, যে নির্বাচন কমিশন এই আওয়ামী সরকারের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন। সুতরাং আমরা মনে করি যে এই উপজেলা নির্বাচনে যাওয়া এবং না যাওয়া একই কথা। দলের সিদ্ধান্ত না মেনে বিএনপির মতো বড় একটি দলের কিছু নেতার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বিচ্ছিন্ন ঘটনা বলেও মনে করেন বিএনপি নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আরও জানাতে এবার শরীয়তপুর ও চাঁদপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব শরীয়তপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির, গত সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তো এরপরে উপজেলা নির্বাচনের প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে? ৮ই মে তো প্রথম ধাপে ১৫টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে, আপনার এলাকার পরিস্থিতি কেমন? জেলায় ৬টি উপজেলা, এই ৬টি উপজেলার ভিতর কিন্তু আমাদের ২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন। একটি হচ্ছে নড়িয়া উপজেলা পরিষদ আর একটা হচ্ছে বেদেরগঞ্জে। আমরা যতটুকু জেনেছি গতকাল ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ। তো আমাদের ২টি উপজেলায় মোট ২২ জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়িয়াতে ৯ জনের ভিতর একজনের কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে, আর যারা রয়েছে তারা কিন্তু মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া বেদেরগঞ্জে আমরা যেটা দেখেছি যে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে ২ জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের বাতিল হয়েছে তারা যেটা আমাদের জানিয়েছে যে তারা উচ্চ আদালতে এই বৈধতার জন্য আপিল করবেন। তো কালকে মনোনয়ন যাচাই বাছাইয়ের পরেই কিন্তু আমরা দেখেছি যে একটি নির্বাচনের যে একটা উৎসব, সেই উৎসব প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে জাগ্রত হয়েছে। আমরা কিন্তু এই মনোনয়নপত্র দেওয়ার আগ থেকেই দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টার ব্যানার তারা নির্বাচন করবেন এরকম, অথবা আমরা পোস্টার ব্যানারও ছেয়ে গেছে নড়িয়া এবং বেদেরগঞ্জে আমরা যেটা দেখেছি। তো এই একটা উৎসব আমেজ বিরাজ করছে। তবে প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা সকলেই বলছে যে তারা নির্বাচন অংশগ্রহণ করবেন, এবং যেটা জেনেছি নির্বাচন কর্মকর্তার কাছ থেকে যে ইভিএম এর মাধ্যমে যেই ভোট গ্রহণ শুরু হবে, এজন্য তারা সবাই বলছে যে সঠিক নির্বাচন হবে, এজন্য তারা নির্বাচন করবে, আর প্রত্যেকটা প্রার্থী বলছেন যে জয়লাভ করবে। পাশাপাশি আমরা কিন্তু বিএনপি যারা তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। এবারে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে যাচাই বাছাই শেষে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? প্রচারণার বিষয়ে তারা কিছু জানিয়েছেন কি? যে চাঁদপুরে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে ২টি উপজেলায়। এই ২টি উপজেলার মধ্যে রয়েছে মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা। এই ২টি উপজেলা থেকে গতকাল যে যাচাই বাছাই শেষ হয়েছে, সেখানে কিন্তু ১৭ জন প্রার্থীর মধ্যে কিন্তু ১৬ জনের বৈধতা দিয়েছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন। এর মধ্যে একজনের বাতিল করা হয়েছে মতলব উত্তর উপজেলা গাজী মোহাম্মদ মুক্তার হোসেন। তার মনোনয়নপত্রটি ঋণ খেলাপির কারণে স্থগিত করা হয়েছে এবং তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় রয়েছে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে, এবং দক্ষিণ উত্তর উপজেলাও রয়েছে তিনজনের মধ্যে ২ জনের বৈধ দিয়েছে, আরেকজন আপিল করবেন। এই ২ উপজেলার আমরা জানি যে একটি আসন, নির্বাচনী আসন, এখানে রয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তার অনুসারীরা এখানে কিন্তু প্রার্থী হয়েছেন। এছাড়া এখানের জামাতের একজন প্রার্থী ছিলেন, তিনি তার প্রার্থীটা গতকাল প্রত্যাহার করেছেন। এছাড়া মতলবে আমরা আরেকটি মতলব দক্ষিণ উপজেলায় রয়েছে কিন্তু স্বামী স্ত্রী প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে কিন্তু স্বামী স্ত্রী প্রার্থী হয়েছেন। এইখানে পুরুষ এবং নারী পদে রয়েছেন। এই ২ উপজেলার মধ্যে
মতলব উত্তর উপজেলায় 99টি ভোট কেন্দ্র রয়েছে এবং দক্ষিণ উপজেলায় 57টি ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা কিন্তু তাদের যে ঈদের পর যে কৌশল বিনিময় ভোটারদের সাথে সেটি করে আসছেন এবং গতকাল থেকে কিন্তু আমরা নির্বাচন অফিসকে ঘিরে কিন্তু আমরা দেখেছি উৎসবের একটি আমেজ সেখানে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রার্থীরা জানিয়েছেন যে তারা যদি এবার নির্বাচিত হতে পারেন তাহলে সরকারের যে উন্নয়নের ধারা সেটা তারা অব্যাহত রাখবেন এবং এখানে কিন্তু শুধুমাত্র দক্ষিণে একজন বিএনপির পদ ব্যবহারকারী একজন প্রার্থী রয়েছেন, এছাড়া 2 উপজেলায় কিন্তু বাকি 15 জনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। বলা যাচ্ছে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি চলছে। উপজেলা পরিষদ নির্বাচনের খবর শরীয়তপুর ও চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আসন্ন 6ষ্ঠ উপজেলা নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো কঠোর অবস্থানে থাকবে ইসি। সুষ্ঠু ভোট বাধাগ্রস্ত হলে প্রয়োজনে বাতিল হবে প্রার্থিতা। নির্বাচনে অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ভোটে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছে ইসি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। 4 ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন 6ষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। দ্বিতীয় ধাপে আরও 161টি উপজেলায় নির্বাচন 21 মে। বাকি 2 ধাপে 29 মে ও 5 জুন ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না আওয়ামী লীগ, কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না দল। এদিকে নির্বাচনে না আসার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। তবে স্থানীয় পর্যায়ের অনেক নেতা লড়তে পারেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে সব প্রার্থী ও দলকে সমান সুযোগের আশ্বাস দিয়েছে কমিশন। সুষ্ঠু নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর, জানালেন কমিশনার। যে রাজনৈতিক দলে আসবে সবাই আমাদের প্রতি সমাচরণ পাবে এবং কি বলা যায়, নির্বাচনী আইন প্রয়োগের ক্ষেত্রে বলেন, এটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে আমাদের আচরণ সমান থাকবে। এই জন্য আমার থাকবে যে সব রাজনৈতিক দলের নির্বাচনে আসুক, তাদের প্রার্থী যারা দলীয় দিতে চাইলেও দিতে পারেন, যদি তারা ওপেন রাখতে চান তাও করতে পারেন। সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে কমিশন। দেশে প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমে ভোটের প্রচারের সুযোগ হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের সমর্থন সূচক শোয়ের বিধানও তুলে নেওয়া হয়েছে। এসব পরিবর্তনের সুফল পাবেন প্রার্থীরা, বলছে ইসি। সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে যদি কেউ কাজ করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যদি কোনো ক্যান্ডিডেট যদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্যায় কিছু করেন বা আইন শৃঙ্খলা মেনে না চলেন, তার নির্বাচন আসন বিধি না মেনে চলেন, তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনও হতে পারে যে তার প্রার্থিতা বাতিল হতে পারে। তো এই ধরনের আমরা কঠোর অবস্থানে যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ছিলাম, এই নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু একই অবস্থানে থাকব। এবারে নির্বাচনে রঙিন পোস্টার ছাপাতে পারবেন প্রার্থীরা। ভোটের প্রচারেও সময় পাবেন বেশি। তবে চেয়ারম্যান পদে জামানত 10,000 থেকে বাড়িয়ে 1 লাখ টাকা ও ভাইস চেয়ারম্যান পদে 5,000 টাকা থেকে 75,000 টাকা করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের মূল্যের ওঠানামা সহ সব সংকট মোকাবিলায় প্রস্তুতি তাগিদ দিয়েছেন তিনি। বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। ইরান ইসরায়েল যুদ্ধের দামামায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। জ্বালানি তেল সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার আশঙ্কা। বিষয়টি উঠে আসে মন্ত্রিসভার বৈঠকেও। মধ্যপ্রাচ্যের দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সংকট যদি দীর্ঘস্থায়ী হয় সে আলোকে প্রতিটি মন্ত্রণালয়কে মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব, যে এইরকম এই কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন, সেই নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ায় নীতিগত চূড়ান্ত অনুমোদন দেয়। দীর্ঘদিন চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে বা কেন বাস্তবায়ন হচ্ছে না তা মন্ত্রিসভাকে জানাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা যে রিপোর্টটা পাই সেই রিপোর্টে বলা থাকে যে বাস্তবায়নাধীন আছে, তো সেগুলোর ব্যাপারে বলছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। হয় সেগুলো বাস্তবায়ন করবে, না বাস্তবায়ন করার প্রয়োজন না হলে
সেগুলো যেন মন্ত্রিসভায় আবার নিয়ে আসতে হবে যে এটা এখন বাস্তবতা নাই বা এই কারণে বাস্তবায়ন করা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন ভাতা ও সুযোগ সুবিধার সমান পাবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বছরে 6 মাস ধরেই থাকছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। শীত নয়, জুন জুলাইয়ে গ্রীষ্ম বর্ষায় এ সংক্রমণ বাড়ে 6 গুণ। আক্রান্তের তুলনায় বেশি মারা যাচ্ছেন বয়স্করা। বুধবার দুপুরে আইইডিসিআরে এক সংবাদ সম্মেলনে জরিপের এই তথ্য তুলে ধরা হয়। সুরক্ষা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতি বছর মার্চ মাসের আগেই টিকা নেয়ার পরামর্শ আইইডিসিআরের। 17 বছর ধরে ইনফ্লুয়েঞ্জার বার্ষিক জরিপ করে আসছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত 1,15,000-এর বেশি নমুনা পরীক্ষায় 11 ভাগ মানুষের শরীরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গেছে। 5 থেকে 24 বছর বয়সীরা আক্রান্ত হয়েছেন বেশি, তবে এই বয়সে মৃত্যুহার সবচেয়ে কম। অন্যদিকে 1 বছরের কম বয়সী এবং 60 বছরের বেশি বয়সীরা মারা গেছেন বেশি। এই ভ্যাকসিনটা কিন্তু আবার অন্যান্য ভ্যাকসিনের মতো একবার দিলেই যে সারা জীবনে প্রোটেকশন দিবে তা না, এটা ইয়ারলি বেসিসে এই ভ্যাকসিনটা দিতে হয়। সুতরাং আমাদের ভ্যাকসিনটাকে দিতে হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে টু গেট দ্য হাইয়েস্ট কাভারেজ। জরিপে দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা নিয়ে হাসপাতালে ভর্তি প্রতি 100 জনে 1 জন রোগীর মৃত্যু হয়েছে। অন্যদের তুলনায় বয়স্কদের মৃত্যু ঝুঁকি 3 গুণ বেশি। যেই মেজারগুলো আমার যেটার জন্য খুব অতিরিক্ত পয়সা খরচের প্রয়োজন নেই, সেগুলো যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, আমাদের এই ইনফ্লুয়েঞ্জা থেকে অনেকখানি রিলিফ পাবো। দেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা সহ নানা লক্ষণে প্রকাশ পায়। বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের প্রতি বছর টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। একটি টিকা 6 থেকে 8 মাস পর্যন্ত সুরক্ষা দেয়। ইনফ্লুয়েঞ্জাকে আমরা খুব গুরুত্ব দেই না, কিন্তু ইনফ্লুয়েঞ্জা কিন্তু আসলে এটা কি বলবো যে সাইলেন্ট কিলারের মতো। আমাদের সিজনটা উইন্টারে ইনফ্লুয়েঞ্জা অলমোস্ট নীল থাকেই না। আমাদের সিজন হয় আরও পরে, শুধু আমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। 1998 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারীতে মারা যায় 5 কোটি মানুষ। এরপর সাধারণ সর্দি জ্বরে রূপ নেয় ইনফ্লুয়েঞ্জা, তারপরও থামেনি মৃত্যু। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্বত্য জেলা বান্দরবানে গ্রীষ্মের শুরুতেই দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অধিকাংশ নলকূপ অকেজো হওয়ার পাশাপাশি এবং ঝিরি ঝর্ণাতে পানি না থাকায় দুর্ভোগে পড়েছে পাহাড়ি জনপদ। এজন্য অনেকে দুর্গম এলাকার খাল, গর্ত খুঁড়ে নদীর দূষিত ঘোলা পানি ব্যবহার করছেন। এতে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বান্দরবানের পাহাড়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও বিভিন্ন সংস্থার বসানো নলকূপগুলোর বেশিরভাগই অকেজো। জিএফএস পাইপের মাধ্যমে সুপেয় পানির সরবরাহের ব্যবস্থাও বন্ধ অনেক জায়গায়। অনেক ঝিরি ঝর্ণাতেও নেই পর্যাপ্ত পানি। ফলে অনেক দূরপথ পাড়ি দিয়ে দুর্গম ঝিরি ঝর্ণা, খাল, নদী থেকে খাবারের পানি সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে দুর্গম রোয়াংছড়ি, রোমা ও থানচিতে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাল, নদ নদীর পানি ব্যবহারের ফলে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পানি নেওয়ার জন্য আমাদের অনেক কষ্ট হয়। যদি পাড়াতে কোনো টিপ বা নলকূপ থাকে তাহলে অনেক ভালো হবে। ডিপার্টমেন্টগুলো পানির সংকট নিরসনের জন্য কাজ করছে, তাদের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। পুকুর পচা ভাসছে, তবু আমরা খেতে হয়েছে ভালো পানি। অনেক সময় রোগ, ব্যাধি, অনেক কিছু হয়। এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, চাষাবাদ, ঝিরি ঝর্ণা থেকে অতিরিক্ত পাথর আহরণের কারণেই পানি প্রবাহ কমছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাহাড়ে ঝিরি ঝর্ণাতে আগে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যেত, ন্যাচারালি অনেক পাথর থাকতো এবং এই পাথরের ফাঁকে ফাঁকে আসলে পানি জমা থাকে, পানি থাকে। নির্বিচারে মানুষ এটাকে উঠেই নিতেছে, উত্তোলন করতেছে, যার কারণে আসলে ওই পরিমাণে ঝিরি ঝর্ণাতে বা পাহাড়ের গায়ে আর পানি থাকতেছে না।
বান্দরবানের 7 উপজেলায় প্রায় 40,000 মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পানি সংকট নিয়ে আরও জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মংখিং মার্মা। মংখিং, একেই তো পাহাড়ি এলাকায় দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়, তার মধ্যে এই সুপেয় পানির সংকটে জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বেশি বাড়ছে। সেক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা কি কিছু জানিয়েছেন? দেখুন, পাহাড়ে আসলে এই সময়টাতে গ্রীষ্মকাল শুরু থেকে কিন্তু পানির সংকটটা দেখা দেয়। মূলত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত কিন্তু এই পানির সংকট প্রায় 4 মাস কিন্তু পানির সংকটটা কিন্তু থাকে। তো যারা আসলে দুর্গম পাহাড়ে বসবাস করে তারা কিন্তু আসলে সুপেয় পানি থেকে বঞ্চিত থাকে, কারণ সেখানে কোনো পানি সাপ্লাই বা অন্য কোনো পানি ব্যবহার করা তাদের সুযোগটা থাকে না। তারা মূলত ঝিরি ঝর্ণা থেকেই কিন্তু পানিগুলো সংগ্রহ করে থেকে থাকে। এছাড়া যারা আসলে ঝিরি ঝর্ণার আশপাশে অথবা নদীর আশপাশে যারা বসবাস করে তারা মূলত কিছুটা ব্যবহারযোগ্য পানিটা পেয়ে থাকেন, কিন্তু মূলত দেখা যায় যে সেখানকার মানুষজন কুয়া খুঁড়ে, সেখানে খালের পাড়ে চরে অথবা কুয়া খুঁড়ে কিন্তু সেখান থেকে পানিগুলো সংগ্রহ করে থাকে এই সময়টাতে। তো মূলত পৌরসভা এলাকায় লোকজন সাধারণত বান্দরবান সদর এই ছাড়াও লামা উপজেলাতে কিন্তু পানির সংকটটা তেমনটা দেখা যায় না, কিন্তু রুয়াংছড়ি, রুমা, থানচি এবং নাইখংছড়ি কিছু দুর্গম এলাকায় এই পানির সংকটটা দেখা যায়। তো জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, সেখানকার নির্বাহী প্রকৌশলীর সাথে বারবার যোগাযোগ করেছি আমরা, কিন্তু তার সাথে যোগাযোগ করার সুযোগটা কম হয়েছে। কিন্তু যিনি জেলা পরিষদের যে কনভেনার, এখানে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের যে কনভেনার আছেন তার সাথে যোগাযোগ করেছে, তিনি যেমনটি বলেছেন যে আসলে এখানে যদি ডিপ টিউবওয়েল খনন করা অথবা সেখানে নলকূপ খনন করা, যেখানে সেই বিষয়গুলো নিয়ে তারা ভাবছেন, এবং এর পাশাপাশি যদি যেখানে ডিপ টিউবওয়েল যদি বসাতে না পারে সেখানে অন্যভাবে যে জিএফএস, গ্লোবাল গ্র্যাভিটি পজিটিভ সিস্টেম একটি প্রচলন রয়েছে, যে এখানে জনস্বাস্থ্য প্রকৌশলী সেই পানি ঝিরি ঝর্ণা থেকে বাদ দিয়ে যে পানি সংগ্রহ করা পাড়া এবং গ্রামে, সেই ব্যবস্থাগুলো তারা কিন্তু করবেন বলে জানিয়েছেন। এবং এটি অচিরেই পানির সংকট দূর করার জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করার কথা তারা কিন্তু প্রকল্পগুলো গ্রহণ করবেন বলতে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখন যে সময়টা যাচ্ছে আসলে মানুষের তীব্র পানির সংকট, সেটি কিন্তু এখনো পর্যন্ত দুর্গম যে এলাকা যেগুলো আছে সেগুলোতে আমরা ঘুরে দেখেছি, এখনো পর্যন্ত পানির সংকট কিন্তু রয়ে গেছে, এবং সেক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল কাজ করার আমাদেরকে কথাগুলো জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। বান্দরবান থেকে পানির সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। ঈদের আগে নানা পদক্ষেপ নিয়েও থামানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। বাড়তি ট্রিপে অধিক আয়ের প্রতিযোগিতা, যানবাহনে ফিটনেস না থাকা সহ বিভিন্ন কারণে বাড়ছে দুর্ঘটনা। তাই বিকল্প হিসেবে গণপরিবহনের পাশাপাশি সরকারি দপ্তরের গাড়িগুলোকে ঈদের যাত্রী পরিবহনে যুক্ত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঈদের আনন্দ প্রতি বছরই ম্লান হয়ে যায় সড়কে বহু মানুষের মৃত্যুতে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর নতুন উদ্যোগেও থামছে না মৃত্যুর মিছিল। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ঈদ উল ফিতরের যাত্রায় গত 8 বছরে 1978টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2307 জন। বিশ্লেষকরা বলছেন এজন্য দায়ী পরিবহন শ্রমিকদের নির্ধারিত বেতন বোনাস না থাকা, বেশি মুনাফার আশায় বিশ্রামহীনভাবে গাড়ি চালানো, ফিটনেস না থাকা ও ফাঁকা সড়কে গতির প্রতিযোগিতার মতো বেশ কিছু বিষয়। একজন চালক 24 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 36 ঘন্টা বিরামহীনভাবে স্টিয়ারিংয়ের মধ্যে আছে এই ঈদে। এটাও কিন্তু এই যে এখানে বেতন কাঠামো, বোনাস কাঠামো না থাকবার কারণে কিন্তু এমনটি হচ্ছে। পুলিশ বলছে গণপরিবহন ছাড়াও ট্রাক ও অন্যান্য যানবাহনে ঝুঁকি নিয়ে ঈদে যাত্রা করেন অনেকেই। জনবল সংকট ও কাজের চাপে যা নজর এড়িয়ে যায়। পিকআপে, খোলা ট্রাকে এটা কিন্তু খুবই বিপজ্জনক, এটা কোনোভাবেই করা সমীচীন নয়। এবং সেই ক্ষেত্রে আরও একটি দায়িত্ব যাদের রয়েছে সেটা হলো আমাদের মালিক, শ্রমিক, ড্রাইভার, যারা মালিক, শ্রমিক, এই সমস্ত গাড়ির মালিক, তারা কিন্তু এইভাবে যাত্রী তুলে নেন। এটা তো সম্পূর্ণ বেআইনি, দণ্ডনীয় অপরাধ। ঈদে যানবাহন সংকট নিরসন ও যাত্রা নিরাপদ করতে সরকারি বিভিন্ন সংস্থার গাড়ি গণপরিবহনে যুক্ত করার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। আমাদের সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান আছে তাদের পরিবহন পরে কিন্তু অসংখ্য বাস আছে। এই বাসগুলো কিন্তু নিয়মিত মেনটেনেন্স করা হয়। এই বাসের যারা চালক আছে তারাও কিন্তু দক্ষ অভিজ্ঞ। এই বাসগুলি এবং চালকগুলি
যদি আমরা মহাসড়কে বিশেষ করে ঈদের সময় এই যে স্বল্পকালীন একটা সংকট তৈরি হয় তখন যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু চাহিদার বিপরীতে একটা ব্যাপক যোগান দেওয়া যাবে। বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি করা গেলে মহাসড়কে ঈদের সময় মোটরসাইকেল বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মারধর হত্যা চেষ্টার মামলার শুনানি আজ, আর এই শুনানি হবে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। নাসির ইউ মাহমুদের দায়ের করা এই মামলা তদন্তের দায়িত্ব শুরুতে ছিল সিআইডির, পরে তা দেয়া হয় পিবিআইকে। 18 মার্চ অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে চার্জশিট দিয়েছে তারা। এর আগে 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। তবে দীর্ঘ তদন্তের পর এর কোনো প্রমাণ পায়নি পুলিশ। পরে নাসির ইউ মাহমুদ পরিমণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আবেদন করলে মামলা করতে বলে আদালত। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল, শেষ সময়ে প্রচারে মুখর এফডিসি প্রাঙ্গণ। এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে 2টি প্যানেল। গতবারের বিতর্ক ছাপিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন কমিশন। ভোট সুষ্ঠু করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। এবার ভোটার সংখ্যা 570 জন। অভিযোগ পাল্টা অভিযোগে গতবার শিল্পী সমিতির নির্বাচন ঘিরেছিল নানান নাটকীয়তা। সাধারণ সম্পাদক পদ নিয়ে 2 প্যানেলের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। এবারও শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম ভোটের মাঠ। আইন শৃঙ্খলা রক্ষায় এফডিসিতে গোয়েন্দা নজরদারি ছাড়াও ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সিসি ক্যামেরা দিয়ে সম্পূর্ণ এফডিসি ঘেরা থাকবে, যেইটা মনিটর করবে গোয়েন্দা সংস্থা এফডিসি বিল্ডিং এর থেকে। ও গতবারের যে বিশৃঙ্খলা ছিল সেটা এই বছর হবে না, এবং আমার মনে হয় না যে এবার নির্বাচন নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া লাগবে। শুক্রবার সকাল 9টায় শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। গতবারের চেয়ে উত্তেজনা এবার কিছুটা কম হলেও 2 প্যানেল দিচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস। ইলিয়াস কাঞ্চন সরে যাওয়ায় এবার সভাপতি হিসেবে নির্বাচন করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপুণ আক্তার। যেই দ্বিধাদ্বন্দ্ব ভুল বুঝাবুঝি হয়েছে, আমার এবারের নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে এটাই কারণ ছিল যে আমি এসে সকলকে নিয়ে একটা নির্বাচন হওয়ার পরে যদি আমরা বিজয়ী হয়ে আসতে পারি তাহলে অবশ্যই সকলকে নিয়ে একটা সুসম্পর্ক সৃষ্টি করে সকল ভুল বুঝাবুঝির অবসান করার চেষ্টা করব। অপর প্যানেলে জোট বেঁধেছেন দাপুটে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। জয়ের ব্যাপারে আশাবাদী মিশা সওদাগর। এই টিমের পিছনেই যেই টিম করার পিছনে যে খাটনি দেওয়া হয়েছে এবং যে সাধনা করা হয়েছে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এদিকে পরিচালকদের ক্ষোভের পর ভোটের দিন এফডিসিতে প্রবেশে বিধিনিষেধ তুলে নিয়েছে নির্বাচন কমিশন। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তত 30টি বখাটে কিশোর চক্রের দৌরাত্মে অতিষ্ঠ ফেনীর মানুষ। বেপরোয়া এসব কিশোরেরা দেয়ালে সাঁটিয়ে রাখে পরিচয়, তুচ্ছ ঘটনায় জড়ায় মারামারিতে। এদেরকে আইনে না আনায় অপরাধ বাড়ছে দাবি করছেন শহরবাসী। আর প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ায় নয়, বরং সামাজিক ও পারিবারিকভাবে কিশোরদের সমস্যা মোকাবিলা জরুরি। ফেনী শহরের রামপুর, পুলিশ কোয়ার্টার, মাস্টারপাড়া, উকিলপাড়া সহ বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে লেখা এসডিকে, 7 স্টার, PS10 সহ নানা বখাটে কিশোর চক্রের নাম। পাড়ার মোড়ে আড্ডা, ইভটিজিং ও তুচ্ছ বিষয়ে দল বেঁধে মারামারির মতো কিশোর দলের নানা উৎপাতে অতিষ্ঠ শহরবাসী। যেভাবে কিশোর গ্যাং বেড়ে উঠতেছে, আমাদের আগামী প্রজন্ম বাসযোগ্য সুন্দর পরিবেশ রক্ষার্থে তাদের লাগাম টানা দরকার। কেবল মার্চে বখাটে কিশোরদের 3টি মারামারির ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। 22 মার্চ দাগনভূঞায় মারামারির ঘটনায় 13 কিশোরকে আটক করে পুলিশ। 24 মার্চ মতিগঞ্জ বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে এক কিশোরের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়। আর 29 মার্চ আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে 10 থেকে 15 জন মিলে আরেক কিশোরকে মারধর করে।
এসব বখাটে কিশোররা চুরি, ছিনতাই, মাদক সেবন, স্কুল কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত যৌন হয়রানি এমনকি হত্যার মতো অপরাধের সাথে যুক্ত হচ্ছে। কিশোর চক্রের মারামারির ঘটনায় বড়রা আপোষ রফা করায় মামলা হয় কম। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় এসব কিশোর অপরাধীরা ছাড় পাচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় মূলত কিশোর গ্যাংদের আজকে বেশি উৎপাত, তো ভবিষ্যতে দেশের জন্য খুবই অশনি সংকেত। আমি মনে করি শিশু আইন আর পেনাল কোডের এই দুইটার সমন্বয়ে একটা আইন করা দরকার, কারণ তারা যে ভয়াবহতা নিয়ে করেছে, সমাজে খুন খারাপি, তারপরে ইপটিজিং, অনেক ভয়াবহতা আকার ধারণ করছে। জেলা পুলিশের তথ্য বলছে, বর্তমানে ফেনীতে 30টিরও বেশি কিশোর চক্র সক্রিয় আছে। গত 6 মাসে কিশোর অপরাধের ঘটনায় 7টি মামলায় অন্তত 17 জন গ্রেপ্তার হয়েছে। কাউন্সিলিং প্লাস সচেতনতা হচ্ছে, পাশাপাশি যখন কোনো অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনানুগ কার্যক্রমগুলো গ্রহণ করা হয়। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশ নয়, পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর সেনবাগে বখাটে কিশোর চক্রের 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। বুধবার রাতে সেবারহাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে সেবারহাট বাজারে বখাটে কিশোর চক্রের 2 গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শাওন ও পিয়াস নামের 2 কিশোর গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে শাওনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। টাঙ্গাইলে আওয়ামী লীগের 2 পক্ষ একই জায়গায় সমাবেশ ডেকেছে আজ। এ নিয়ে বুধবার রাতে পৌরসভার সামনে এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানায়, নাগরিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার সকালে সমাবেশের আহ্বান করে একটি গ্রুপ। ধর্ষণ মামলার আসামি, শহর আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত গোলাম কিবরিয়া ওরফে বড় মনিকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় তারা। অন্যদিকে একই স্থানে জেলা শ্রমিক ফেডারেশন সমাবেশের ডাক দেয়। এ নিয়ে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে পৌরসভা ও শহীদ স্মৃতি পৌর উদ্যানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েকটি ককটেল উদ্ধার করে। 94 বছর আগে আজকের দিনে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী যুব আন্দোলনের সূচনা হয়। তবে সেই বিপ্লবীদের স্মরণীয় করে রাখতে তেমন কোনো উদ্যোগ নেই। চট্টগ্রামে তাদের কয়েকটি ভাস্কর্য থাকলেও পড়ে আছে যেন তেনভাবে। তবে জেলা প্রশাসনের দাবি, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বিপ্লবীদের স্মৃতি রক্ষায় সবকিছুই করা হচ্ছে। বরিশাল সিটির 30টি ওয়ার্ড, সদরের 10টি এবং বাবুগঞ্জের কয়েকটি ইউনিয়ন মিলিয়ে মোট 447 বর্গ কিলোমিটার এলাকার নিরাপত্তার দায়িত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এলাকার প্রায় 8 লাখ মানুষের সেবায় আছেন 2000 পুলিশ সদস্য। কর্মকর্তারা বলছেন, এই বিশাল এলাকার টহল ও নিরাপত্তায় অন্তত 150 যানবাহনের প্রয়োজন। অথচ মেট্রো পুলিশের আছে মাত্র 12টি জিপ, 27টি পিকআপ, 9টি টহল গাড়ি সহ 57টি 4 চাকার যান। এর মধ্যে কয়েকটি অচল হয়ে মেরামতের অপেক্ষায়। 18 থেকে 20টা টহল পার্টি বের হয়, কিন্তু 4টে থানায় আমাদের টহলের জন্য গাড়ি আছে 9টা গাড়ি আছে। তা সেক্ষেত্রে 11টা থেকে 12টা গাড়ি আমাদের সবসময় শর্টেজ থেকে যায়। এই গাড়িগুলো আমরা সিএনজি বা এই টাইপের গাড়ি ভাড়া করে অথবা আমরা রিকুইজিশন করে এইটা দিয়ে চালিয়ে থাকি। নিয়মিত টহল ও আসামি ধরার কাজে প্রতিদিন অন্তত 25টি মাহিন্দ্রা ও 3 হুইলার রিকুইজিশন করা হচ্ছে। এগুলো দিয়েই চলছেন বিএমপির 4 থানা, 4 ফাঁড়ি ও ক্যাম্পের সদস্যরা। অনেক সময় সন্ত্রাসীরা অনেক দ্রুতগতি সম্পন্ন গাড়ি নিয়ে ঘটনা ঘটিয়ে পালানোর চেষ্টা করে, তারপরেও আমরা এই রিকুইজিশন গাড়ি নিয়ে তাদেরকে ধাওয়া করি। এদিকে গাড়ি রিকুইজিশনের কারণে বিপত্তিতে চালক ও মালিকেরা। পুলিশের ডিউটিতে কোনো পারিশ্রমিক মেলে না, শুধু গ্যাসের দাম হিসেবে দেওয়া হয় 330 টাকা। আমরা যে ডিউটি করি আমরা তো কোনো টাকা পাই না, খালি আমাদের গ্যাস দেয়। আগে দিত তেল, এখন গ্যাস দেয়। স্যার পারিশ্রমিক দিত, তাহলে আমরা ওইটা ফ্যামিলি বাজার করে দিয়ে 24 ঘন্টা ডিউটি করতে পারতাম, কিন্তু ওই ক্ষেত্রে আমরা ওইটা পাই না এখন। নগরীতে স্মার্ট পুলিশিং সেবা নিশ্চিতে দ্রুত বিএমপিতে আরও যানবাহন বরাদ্দের আহ্বান পুলিশ ও এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িটি পর্যটক আর গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হলেও তাদের জন্য সুযোগ সুবিধার বিষয়টি এখনও অবহেলিত।
প্রায় ৫৫ বছর আগে সরকার রবীন্দ্র স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই কাছারি বাড়িটির দায়িত্ব নিলেও প্রয়োজনীয় অবকাঠামো নেই এখনও। নাটোরের রানী ভবানীর ৩ তৌজির অংশডিহি শাহজাদপুর জমিদারি নিলামে ১৩ টাকা ১০ আনায় কেনার পর এই কাছারি বাড়ির মালিকানা পায় ঠাকুর পরিবার। ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত বেশ কয়েকবার এখানে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বসে রচনা করেন সোনার তরী, চিত্রা, ছিন্নপত্র আর পোস্টমাস্টারের মতো ছোট গল্প সহ অনেক সুখপাঠ্য গল্প ও প্রবন্ধ। জাদুঘরে রূপান্তর করা এই কাছারি বাড়িটি দর্শক পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি রবীন্দ্র গবেষকদের কাছেও গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ শুধু বাংলার নয়, বাংলা সাহিত্যের নয়, সারা পৃথিবীর কবি, বিশ্ব সাহিত্যের কবি। এই জন্যে রবীন্দ্রনাথকে নিয়ে বিশ্ব সাহিত্যের মানুষ এবং সারা বিশ্বের মানুষই গবেষণা করতে যায়। তবে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা এখনো উপেক্ষিত। অবকাঠামোর উন্নয়ন হলে আরও পর্যটক বাড়ত। তাহলে রবীন্দ্রনাথের নিয়ে গবেষণা করতে হলে তার ব্যবহারের জিনিসপত্রগুলো প্রশাসনের উচিত যে এইগুলো কোথায় গেল, কিভাবে গেল, এই খোয়া জিনিসগুলো উদ্ধার করা। যেখানে আপনার খাজনাপত্র আদায় হতো জমিদারের, সে কাছারি বাড়িটা আপনি গিয়ে দেখেন, এটাকে একটা সংস্কার করা খুবই প্রয়োজন ছিল। এখনও পথ আছে যেটাকে তারা আগের ফর্মে একটা সংস্কার করা। কাছারি বাড়িটিকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা আছে বলছেন জাদুঘরের কর্মকর্তারা। একটা ক্যাফেটেরিয়া করার পরিকল্পনা আছে, আমাদের ইতিমধ্যে কিছু বেঞ্চ আছে, আরও কিছু বেঞ্চ যোগ করার পরিকল্পনা আছে। তাছাড়া একটা গেস্ট রুম করার পরিকল্পনা আছে। 1840 সালে শাহজাদপুর জমিদারি নিলামে ওঠার আগে এ বাড়ির মালিক ছিলেন নীলকররা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।